জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মর্শিদ মিয়াজি। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকালে রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে একথা জানান তিনি। জাতীয় নির্বাচনে কোনো পক্ষকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন অনুশাসন দেন সিইসি। নির্বাচনে জনবল নিয়োগ সহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচনকে উৎসব মুখর করতে সচেতনতা কার্যক্রম হাতে নেয়ার পরিকল্পনার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। এর আগে সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশেপাশের একাধিক কেন্দ্র কিংবা আসনের নির্বাচন স্থগিত করা হবে। এ সময় নির্বাচনী আইনে সংশোধনের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রতি আগ্রহী করতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেবেন তারা। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে দলগুলো নির্বিঘ্নে ভোট উৎসবে অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা মিটিং আপনাদের এটা শেষ হলে আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাআল্লাহ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধ হবে। বিচার ও সংস্কারের রূপরেখা স্পষ্ট করে এরপর নির্বাচনের তারিখ ঘোষণার দরকার ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জানান, জুলাই সনদের তারিখ ও বাস্তবায়নের রূপরেখা ঘোষণা না করে নির্বাচনের তারিখ ঘোষণা করায় বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার। শনিবার সন্ধ্যায় মুঠোফোনে গণমাধ্যমে একথা জানান তিনি। জনগণের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে তাদেরকে সংস্কার এবং বিচার প্রক্রিয়ার জাতির সামনে রূপরেখা নির্দিষ্ট ডেট উপস্থাপন করেই এই নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত ছিল, কিন্তু সরকার সে পথে না হেঁটে জনগণের মধ্যে একটি বিভেদ উচকে দিচ্ছে এবং আহত শহীদদের রক্তের সাথে বেইমানির পথে হাঁটছে। এজন্য সরকারকে আমরা আহ্বান জানাবো এই হিতকারী সিদ্ধান্ত থেকে সরে আসে দ্রুত বিচার এবং সংস্কার বিষয়ে জনগণকে আশ্বস্ত করার জন্য। জবাবদিহিমূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তৈরি করবে বিএনপি। শনিবার দুপুরে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ড্যাবের সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি দলের ভেতরে গণতন্ত্র চর্চা করে না এমন তথ্য সঠিক নয়। এ সময় বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার চিকিৎসক দলকে ধন্যবাদ জানান তারেক রহমান। এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয়, যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রের, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। এদিকে শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের সাথে বৈঠকে বসেছে বিএনপি। বৈঠক শেষ হয় রাত 9:15টায়। বৈঠকে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন বৈঠকে অংশ নেয় গণফোরাম, গণ অধিকার পরিষদ, এনডিএম সহ 18টি দল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ চুকু। এর আগে শুক্রবার 12 দলীয় জোট সহ 24টি দলের সাথে বৈঠক করে বিএনপি। দেশে শুধু গণতান্ত্রিক বা ভোটের অধিকার নয়,
স্বাস্থ্যের অধিকারও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ড্যাবের কার্যনির্বাহী পরিষদের সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি আরও বলেন, ভারতের চেয়ে বাংলাদেশের চিকিৎসার মান ভালো, তবে চিকিৎসার পদ্ধতিগত সমস্যার উন্নয়ন ও ওষুধ নীতিতে গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে। এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া দেশের মানুষের। সংসদে যুক্তিযুক্ত বিরোধী দল না থাকলে গণতন্ত্র হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব গণতন্ত্রের অগ্রযাত্রা শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, বাঙালি জাতির রক্তে রয়েছে বিপ্লব। স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করা বিপ্লবীদের শাসক বানানো হয়, আবার সেই শাসকদের বিরুদ্ধেই কথা হয়। এ সময় মঈন খান আরও বলেন, আজকে যারা বিপ্লবী আগামীতে যে তারা স্বৈরশাসক হয়ে উঠবে না তার কোনো গ্যারান্টি নেই। আজকে যারা বিপ্লবী, কালকে যে যারা অন্যায় শাসক হয়ে উঠবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আজকে দেখুন, 1 বছর আগের 5ই আগস্ট আর 1 বছর পরের 5ই আগস্ট কিন্তু একই স্থানে থেমে নেই। 1 বছর আগে ছাত্র জনতার বিপ্লব নিয়ে বাংলাদেশের মানুষের যে বিশ্লেষণ ছিল, আজকে 1 বছর পরে সেই বাংলাদেশের একই মানুষের বিশ্লেষণ কিন্তু নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার দুপুরে খুলনায় মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সুবিধাবাদী দলগুলো নির্বাচন চায় না। একটি রাজনৈতিক দল যারা 71-এ আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তারা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। উপদেষ্টা পরিষদ কোনো কাজে লাগে নাই আমাদের। তাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের সিনসিয়ারিটি আছে ধরে নিলাম, এরা ভালো মানুষ, রাষ্ট্র শাসনের যোগ্যতা তাদের নাই, 1 বছরে কিছুই করতে পারে নাই। দেশে কোথাও চাঁদাবাজি হলে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির গায়ে রং লাগানোর চেষ্টা চলে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার 24-এর গণ অভ্যুত্থানের বর্ষবর্তী আয়োজনে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, কিছু রাজনৈতিক দল আছে তারা চায় না নির্বাচন হোক। বিএনপিকে আজকে জনগণের সামনে আসামের কাঠ গড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা খুব ভালো বুঝি। কয়েকদিন আগে সাংবাদিক তুহিনকে হত্যা করা হলো গাজীপুরে, বলা হলো বিএনপির লোক, আসলে তো না। এখন তো দেখা গেল যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে। বিএনপি যদি ক্ষমতায় যায়, যদি আল্লাহ রহম করে, তাহলে আমরাও জনগণকে সঙ্গে নিয়ে এই দেশ চালানোর চেষ্টা করব। বিএনপি কখনো দেশ শাসন করবে না, কখনো করে নাই। বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে এবং করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ি জনগোষ্ঠীকে অশান্ত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে। এর থেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার রাজধানীর সিড্যাপ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেই জন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে, সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে, যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি এবং বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসাবে একসাথে থাকতে পারি। আমাদের সবারই পরিচয় হবে আমরা বাংলাদেশি, আমরা আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি এবং আমরা সিটিজেন হিসেবে সবাইকে আমরা পরিচয় দেই এবং পরিচয় যেন আমরা নিতে পারি এবং এটাকে যেন ধারণ করি।
লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা না গেলে নির্বাচনের দায়িত্ব থেকে ডক্টর ইউনূসের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শনিবার সকালে এফটিসিতে ছায়া সংসদ বিতর্কে অংশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে। চিফ ইলেকশন কমিশন যখন বলেন যে সবাই যদি ফাউল খেলার নিয়ত নিয়ে নামে তাহলে আমরা তো খেলা চালাতে পারবো না। আপনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, বাংলাদেশের যে কোনো নির্বাচন বাতিলের ক্ষমতা সরকারি দল হোক, বিরোধী দল হোক, পাওয়ারফুল দল হোক, আপনি যদি লাল কার্ড দেখানোর ক্ষমতা না রাখেন তাহলে আপনি নির্বাচন পরিচালনা করার যোগ্য লোক না। এই জায়গাটায় লেভেল প্লেইং ফিল্ড যদি করা না যায়, আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনূস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন, কারণ এটা ওনার জীবনের জন্য একটা চিরস্থায়ী কলঙ্ক তৈরি হবে ওনার ক্যারিয়ারে। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির সাথে জোটে যাওয়ার আলোচনা হতে পারে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক অনৈক্যে যেন পুরনো ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য যুগপৎ আন্দোলনের শক্তি একসাথে কাজ করছে বলেও জানান তিনি। শনিবার সন্ধ্যায় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বিএনপির যে ঘোষণা আছে, যুগপৎ আন্দোলনের যে ঘোষণা আছে, জাতীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ এই রাষ্ট্রকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, নতুন একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে চান, তাহলে আপনাকে জাতীয় সরকার লাগবে। আর জাতীয় সরকার কি? জাতীয় সরকার হলো যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, যারা যুগপৎ আন্দোলন করেছে, তাদের সবাইকে নিয়ে সরকার। এখন বিএনপি সেই একটি প্রস্তাবনা বা জাতির কাছে এক ধরনের কমিটমেন্ট রেখেছিল। এই কমিটমেন্ট শুধুমাত্র আমাদের সাথে না, বিএনপির এই কমিটমেন্ট জাতির কাছে। এখন বিএনপি আজকে যে আলোচনা হলো, তারা বলছে জাতির কাছে তাদের যে কমিটমেন্ট রয়েছে সেই কমিটমেন্ট তারা আসলে বাস্তবায়ন করতে চায়। পুরনো স্বৈরাচারের পথ অনুসরণ করে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা নষ্ট করছে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আয়োজনে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির সমাপনী সমাবেশে এই আহ্বান জানান তিনি। 1 বছর পার হলেও শহীদদের নির্ভুল একটি তালিকা প্রকাশ না হওয়ায় তিনি ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন। বলেন, জুলাই পরবর্তী সময়ে বিচারের নামে যে মামলা বাণিজ্য হচ্ছে তা পুরো বিচারকে প্রশ্নবিদ্ধ করছে। আনু মোহাম্মদ আরও বলেন, বিভিন্ন আয়োজনে মনে হয় শহীদ ও আহতদের জন্য অনেক কিছু করছে সরকার, কিন্তু আসলে কিছুই করছে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা পরিবর্তনের বদলে দেখছি মব সন্ত্রাস, দেখছি আমরা দেখছি হলে হলে এবং বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রলীগের মতো কিছু কিছু তৎপরতা। ছাত্রলীগ আগে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হলে এবং ক্যাম্পাসে যেভাবে জুলুমের একটা সংস্কৃতি তৈরি করেছিল, সেই সংস্কৃতি আবার দেখা যাচ্ছে যে চেষ্টা হচ্ছে, কিছু কিছু গোষ্ঠী আবার সেই চেষ্টা করছে। হল কমিটি ঘোষণা ও হল রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের সকল দাবি পূরণ করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শনিবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, শিক্ষার্থীদের গণদাবি বাস্তবায়ন করতে সবাই আগ্রহী। এর জন্য স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সামনে ডাকসু নির্বাচন সহ গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য সাবধানতার সাথে প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করবেন তারা। ধাপে ধাপে শিক্ষক, শিক্ষার্থী ও সকল ছাত্র সংগঠনের সাথে বসে কাঠামোগত সিদ্ধান্ত নেবেন বলেও জানান উপাচার্য। দ্রুত সমাধানে পৌঁছতে সকল স্টেক হোল্ডারকে নিয়ে আলোচনার আহ্বান জানান শাখা ছাত্র শিবির সভাপতি SM ফরহাদ। এদিকে এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক নিয়ে প্রভোস্টদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাবকে রাজনৈতিক অধিকার হরণের শামিল বলে মন্তব্য করেছে বিএনপি ও বামপন্থী নেতারা। আমাদের 17 জুলাইয়ের এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমরা ঘোষণা দিয়েছি, কাজেই এটা এই ফ্রেমওয়ার্কটা একটা আইন ইতিমধ্যে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা হলো এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। তো এইটাকে আইনি কাঠামো কিভাবে দেয়া যায়
সেই ব্যাপারে আরো আলাপ আলোচনার দরকার আছে। এর মধ্যে দিয়ে তো আসলে কোনো স্থায়ী সমাধান হলো না, বরং এমন একটা সমাধানের চেষ্টা হলো যার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা ক্ল্যাশের পথ খোলা হয়ে গেল এবং যার মধ্যে দিয়ে সহাবস্থানের যে রাজনীতি সেটাও নষ্ট করা হলো। হলের এই রাজনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে আলাপ আলোচনা, সকল শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু এই যে বিরাজনীতিকরণের যে চেষ্টা, এই বিরাজনীতিকরণের চেষ্টা আমরা মনে করি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। সেবামূলক যে কর্মসূচি, সহযোগিতামূলক কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি, সেটা তার দোরগোড়ায় পৌঁছে দিতে যেয়ে আমরা হলে হ্যান্ড ওভার করেছি। দলীয় কোনো এজেন্ডা, রাজনৈতিক কোনো এজেন্ডা, দলীয় কোনো কর্মসূচি আমরা হলের ইয়ার মধ্যে আমরা করি নাই। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার 7 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে প্রত্যেক অভিযুক্তের 10 দিনের রিমান্ড আবেদন করেন ভাসান থানার উপপরিদর্শক। পরে তাদের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। শুক্রবার রাত ও শনিবার ভোরের দিকে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ থেকে হত্যায় জড়িত 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার জানান, হানি ট্র্যাপের চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করেছিল তুহিন। সেই ভিডিও নিয়ে বাকবিতণ্ডার জেরেই তুহিনকে হত্যা করে অভিযুক্তরা। গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলেও আরও জানান তিনি। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে কেটু মিজানের নামে 15টি ও অপর আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একই ঘটনায় আলাদা সংবাদ সম্মেলনে র্যাব 11 এর কোম্পানি কমান্ডার জানান, তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন। এদিকে এই ঘটনায় জড়িত আরেক আসামি শহীদুলকে শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়ালো 8-এ। শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে এটি জানা গিয়েছে। এই 5ই আগস্টের পরে যে সকল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেই শ্রমিকরা যারা কর্মহীন হয়ে গেছে তাদের একটি অংশ এটিতে অংশগ্রহণ করছে। স্থলবন্দরের মতো নদী বন্দরগুলোকেও পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেওয়া হবে। এছাড়া অলাভজনক হওয়ায় পর্যায়ক্রমে আরও 4টি স্থলবন্দর বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার বেলা 11টায় হিলি স্থলবন্দর পরিদর্শন ও বন্দরের অংশীজন ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। সব বন্দর সরকারের নিয়ন্ত্রণে থাকলে উন্নয়ন করা সম্ভব হবে না, তাই কিছু বন্দর ব্যক্তি মালিকানায় দেয়া আছে বলে জানান তিনি। এছাড়াও দেশের বেশ কিছু স্থলবন্দরের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ব্যবসায়ীদের থেকে উঠে আসা হিলি স্থলবন্দরের অব্যবস্থাপনা বিষয়ে তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। আমরা আরো কিছু পোর্ট, বিশেষ করে 2-4টা যে বন্দর আছে, নদী বন্দর, এগুলোকেও আমরা এইভাবে পাবলিক প্রাইভেট সেক্টর দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রাইভেট সেক্টর তারা নিজেরা পরিচালনা করে, তাদের ইকুইপমেন্ট নিয়ে আসে। ডিগ্রি অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর এস.এম.এ. ফয়েজ। শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এবারের ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদে ভর্তি হওয়া প্রথম বর্ষের 1116 জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয় ও হলের নানা কার্যক্রম ও নিয়মকানুন সম্পর্কে ধারণা দেন শিক্ষকরা। যখন আমাকে অনুরোধ করলেন, তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ, জাতি, জন্মভূমি, তোমাদের প্রতি আমাদের অনেক এক্সপেকটেশন। এই বিশ্ববিদ্যালয়ের তোমরা ছাত্রছাত্রী সুন্দরভাবে গড়ে উঠো, সবাই যেন তোমাদেরকে, তোমার পরিবারের সবাই যেন তোমাদেরকে নিয়ে অতি আনন্দ থাকে এবং নিরাপত্তা বোধ করে, তারা ফিল করে যে না, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমার সন্তান নিরাপদে আছে। রাজধানীর নিউ মার্কেট থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায়।
নিউ মার্কেটের 3টি দোকানের গোপন স্থান থেকে এগুলো জব্দ করা হয়েছে। অভিযানে জড়িত 9 জনকে গ্রেপ্তার করা হয়। দেশীয় এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করে থাকে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এই ধরনের অস্ত্র উদ্ধার অভিযান আরও চলবে বলেও জানান তিনি। এই আইটেমগুলো সন্ত্রাসীদেরকে কোনো একটা জায়গা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে এবং কিছু কিছু সময় তাদেরকে ভাড়াও দেওয়া হচ্ছে এবং কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে, হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন গোয়েন্দার মাঠকর্মীরা নিজেরা বিভিন্ন জায়গায় গিয়ে রেকি করে এবং কনফার্ম হয় যে এই স্থানগুলোতে এই ধারালো অস্ত্রগুলো পাওয়া যাবে। এই কাজে জড়িত হিসাবে 9 জনকে গ্রেপ্তার করতে পারি। মোট 3টি দোকান থেকে মূলত এই আইটেমগুলো পাওয়া যায়। গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত 9:45টার দিকে এই ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে চালু আছে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী রেল যোগাযোগ। রেলওয়ের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্ট ভুল করে। এতে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে পড়ে ট্রেনটি। ফলে ট্রেনের ইঞ্জিন ও খাবারের বগি লাইনচ্যুত হয়। শহরের প্রধান রেল ক্রসিং বন্ধ থাকায় জয়দেবপুর শিববাড়ি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি রেখে বাকি বগিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর মোহনায় ফিশিং ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 8 জনের মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে নগরীর পতেঙ্গার 18 নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দুপুরে পাথরের উপরে একটি মরদেহ স্থানীয়দের চোখে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোস্টগার্ড ও নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। এর মধ্যে একজনের নাম মোহাম্মদ ইদ্রিস বলে শনাক্ত করেছে পরিবার। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে গেলে 11 জেলে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ ছিলেন 8 জন। সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত 6 জন আহত হয়েছেন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস জেলার শাহজাদপুরের বাঘাবাড়িতে পৌঁছলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা 2 সিএনজি ও একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যার মামলায় প্রধান আসামি শেখ ফরিদকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে র্যাব 11 ও র্যাব 3 যৌথ অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার রেলগেট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে কুমিল্লায় সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, দীর্ঘ 80 বছর ধরে চলে আসা পারিবারিক বিরোধ ও 25 জুলাই গরুর ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এর জেরে গেল 3 আগস্ট সময় ইউপি সদস্য আলাউদ্দিনকে তুলে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। ভিকটিমকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে হাত পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়। উক্ত ঘটনায় 5 তারিখে একটি মামলা রুজু করে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনাস্থলে উপস্থিতির কথা স্বীকার করেছে। বৈষম্যের অবসানে হওয়া গণ অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও দেশের আদিবাসী জনগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের কোনো পরিবর্তন নেই বলে উদ্বেগ জানিয়েছেন আদিবাসী নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজ। একই সাথে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলেছেন তারা। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় 50টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে। আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং
আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার জন্য ও পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আমরা এই আদিবাসী তরুণ সমাজ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। এই মুহূর্তে যারা সরকারে আছেন তাদের মধ্যে অনেকে কিন্তু অধিকার কর্মী, কিন্তু আজকে আমরা তাদেরকে এখানে পাচ্ছি না সেটা সবাই বলেছেন, কিন্তু তাদের থেকে অন্তত একটা বক্তব্য, একটা সংহতি প্রকাশ, এটা হয়তো আমরা আশা করতে পারতাম। অতীতে তাদের উপরে যেমন শোষণ, নির্যাতন, নিষ্পেষণ ছিল, কোনোভাবে তার থেকে অবস্থার উন্নতি হয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে জানা নেই। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এবার আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ স্লোগানে দিবসটি পালিত হয়। শনিবার সকালে বান্দরবানে দিবসটি উপলক্ষে জেলার রাজার মাঠে গণসংগীত ও আলোচনা সভা করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সব ধারা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। পরে শোভাযাত্রা বের করেন বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা। মৌলভীবাজারেও বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে র্যালি বের করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় এমব্রি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ডেভিড রোজ নামে ৩৩ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার দায়িত্বরত অবস্থায় নিহত হন তিনি। এতে সন্দেহভাজন বন্দুকধারী ও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আটলান্টা পুলিশ। হামলাকারী মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করছে তারা। নিহত পুলিশ সদস্য গত বছরের সেপ্টেম্বরে পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেন। পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক জানিয়েছেন আটলান্টা পুলিশ বিভাগ। দায়িত্বের প্রতি নিষ্ঠাবান এই পুলিশ রেখে গেছেন স্ত্রী ও 2 সন্তান। এদিকে একই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। এদিকে আগামী 15ই আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বাস্তবায়িত হলে 6 বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের শক্তিধর 2 নেতাকে দেখা যাবে একসঙ্গে। পুতিনের সঙ্গে সাক্ষাৎকে বহুল প্রতীক্ষিত বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, যে কোনো শান্তি চুক্তিতে যুদ্ধরত দেশগুলোর মধ্যে বিনিময় করা হতে পারে ভূখণ্ড। এর আগে 9 আগস্টের মধ্যে চুক্তিতে রাজি হতে রাশিয়াকে সময়সীমা বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। অন্যথায় রুশ পণ্যে শুল্কারোপ ও অর্থনীতিতে নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়। ইউক্রেনের বিমানবন্দর ও মিলিটারি কমান্ড পোস্ট সহ 7টি স্থানে হামলার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল সপ্তাহে সীমান্তবর্তী 2টি অঞ্চলের দখল নিয়েছে রুশ সেনারা। এছাড়াও 8টি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইলের পাশাপাশি ভূপাতিত করা হয়েছে 1,500-এর বেশি ড্রোন। পাল্টা ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত খারকিয়েভের সরকারি কয়েকটি ভবন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। মস্কোর দাবি প্রতিক্রিয়া না দিলেও কিয়েভ জানিয়েছে ক্রিমিয়ার বিশেষ অভিযান চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। এ সময় ধ্বংস করা হয় অত্যাধুনিক রুশ রাডার সিস্টেম। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনায় সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। এই সিদ্ধান্ত এখনই বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছে জাতিসংঘ। নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে উপত্যকাটিতে আরও ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে বলে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের দেশ জার্মানি ও কানাডা। এই পরিকল্পনা বাতিল না করলে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মান চ্যান্সেলর। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েল সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে জার্মানি থেকেই। এছাড়া অমানবিক সিদ্ধান্ত নেয়ায় ইসরায়েলের সমালোচনা করেছে চীন। শনিবার গাজা ইস্যুতে বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আর নেতানিয়াহু প্রশাসনকে গাজা দখলের পরিকল্পনা দ্বিতীয়বার বিবেচনা করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। এদিকে শনিবার অনাহারে গাজায় প্রাণ গেছে আরও 4 জনের। উপত্যকাটিতে এ নিয়ে না খেয়ে প্রাণ গেছে 201 ফিলিস্তিনির।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। হোয়াইট হাউসে চুক্তি সইয়ের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানান। ট্রাম্প জানান, চুক্তির মাধ্যমে চিরতরে লড়াই বন্ধে সম্মত হয়েছে দুই দেশ। পরস্পরের মধ্যে বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী ট্রাম্প রুট তৈরি করা হবে। চুক্তি সই অনুষ্ঠানে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের জন্য সুপারিশ করতে যৌথ আবেদন পাঠানোর ইঙ্গিত দিয়েছেন দুই দেশের সরকার প্রধান। দক্ষিণ ককেশাস দেশ দুটি 1980-এর দশক থেকে আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত। সবশেষ 2023 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর বিরোধপূর্ণ কারাবাখ অঞ্চল দখল করে নেয় আজারবাইজান। লাতিন আমেরিকান মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। নতুন নির্দেশনা মোতাবেক ড্রাগ কার্টেলদের বিরুদ্ধে সমুদ্রপথ ও বিদেশি ভূমিতে অভিযানের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর পেন্টালিস সহ সব ধরনের মাদকের বিরুদ্ধে সরব অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গেল ফেব্রুয়ারিতে মেক্সিকোর সিনালোয়া ও জেলিস্কো নিউ জেনারেশন কার্টেল এবং এল সালভেদর SS-13 সহ বিভিন্ন মাদক গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ট্রাম্প প্রশাসন। মে মাসে 4 দিনের সংঘাতে পাকিস্তানের সামরিক এয়ারক্রাফট সহ 6টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করলেন ভারতের বিমান বাহিনী প্রধান চিফ এয়ার মার্শাল AP সিং। শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। 7 থেকে 10 মে পর্যন্ত হওয়া সংঘাতে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে আসছে নয়াদিল্লি। কিন্তু এবারই প্রথম পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি করলেন ভারতের বিমান বাহিনী প্রধান। তবে পাকিস্তানের যে যুদ্ধ বিমানগুলো ভূপাতিত করার দাবি করা হয়েছে সেগুলো কী ধরনের বিমান সেই সম্পর্কে কিছু বলেননি ভারতের বিমান বাহিনী প্রধান। দেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক ম্যানেজার এলেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি। এছাড়া বিপিএলে বিগত আসরগুলোতে যে সকল ফ্রাঞ্চাইজিগুলো আর্থিক অনিয়ম করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। শনিবার মিরপুরে 19টি এজেন্ডা নিয়ে অনুষ্ঠিত হয় বিসিবির বোর্ড সভা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে অনলাইনে সভায় যোগ দেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিপিএল আম্পায়ার্স ইস্যু, ক্রিকেট অপারেশনস, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস সহ অনেকগুলো বিষয়ে আলোচনার প্রাধান্য পেয়েছে এবারের বোর্ড সভায়। সম্প্রতি নিয়োগ পাওয়া হিটিং কোচ জুলিয়ান উড, প্রধান কিউরেটর টনি হ্যামিং সহ অন্যদের নিয়োগ অনুমোদনও দেওয়া হয়েছে বোর্ড মিটিংয়ে। বিপিএল হয়েছে সেখানে কিন্তু আমাদের একটা লিস্ট হয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজিস টিম, স্পন্সর্স এগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে। তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি। আমাদের অ্যান্টি করাপশন ইউনিট যেটা আমাদের আছে, হ্যাঁ, সেই ইউনিটটাকে আমরা এনহ্যান্স করার জন্যে আমরা আইসিসি অ্যালেক্স মার্শাল, জেনারেল ম্যানেজার আইসিসি, ফর্মার জেনারেল ম্যানেজার আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। 10 কোটি টাকায় বায়োমেকানিক্স ল্যাব বানাবে বিসিবি। পূর্বাঞ্চলে বায়োমেকানিক্স ল্যাব স্থাপনের জন্য এরই মধ্যে পরামর্শক খোঁজা শুরু করেছে বিসিবি। ক্রিকেটারদের চোট কমিয়ে আনতে এবং পারফরম্যান্স ও টেকনিক্যাল বিশ্লেষণ আরও গভীরভাবে করতে বায়োমেকানিক্স ল্যাব স্থাপন করা হবে। প্রাথমিকভাবে স্বল্প পরিসরে ল্যাবটি চালু করার পরিকল্পনা বিসিবির। প্রযুক্তিগত সুবিধা বাড়ানো হবে ধীরে ধীরে। ক্রিকেটারদের ব্যাট, সুইং, বোলিং অ্যাকশন থেকে শুরু করে পায়ের ভর, পেশির শক্তি, বেশি ধকল নেয়ার কোনো চোটের সংখ্যা তৈরি হচ্ছে কিনা, এমনকি ব্যাট, বল, গ্লাভস বা জুতার ঠিকঠাক ব্যবহারের বিষয়েও বিশদ তথ্য পাওয়া যাবে এই ল্যাব থেকে। বোলিং অ্যাকশনের পরীক্ষাও দেওয়া যাবে এই ল্যাবে।
প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি সংস্কার ও নির্মাণাধীন ১৫০টি স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার সকালে নাটোর সহ বিভিন্ন উপজেলার ১৪টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে একথা বলেন তিনি বলেন, নির্মাণ কাজ শেষ হলে এসব স্টেডিয়ামের সাহায্যে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে যুব সমাজ দূরে থাকবে। এরপর তিনি মিনি স্টেডিয়াম ঘুরে দেখেন। পরে তিনি স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এর আগে রাজশাহীতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১২টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আমাদের যে প্রকল্পের অধীনে আজকে 14টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন হলো। এই প্রকল্পে প্রায় ইতিমধ্যেই 150টির কাছাকাছি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং আমরা আমাদের পরবর্তী ফেজ আরও কয়েকটা ফেজে বাকি উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে। এদিকে শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আগামী বিপিএলের কয়েকটি ম্যাচ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরে বিভাগীয় খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে স্টেডিয়াম ঘুরে দেখেন তিনি। হল এবং একাডেমিক এরিয়ায় একাডেমিক যে সাংগঠনিক ছাত্র রাজনীতি সেটা কিভাবে চলবে বা চলবে কিনা, এটা যদি আগেই ছাত্র সংগঠনগুলো বসে একটা চুক্তিতে আসতো, এক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের দিক থেকেও ছাত্র সংগঠনের প্রতি বা ছাত্র রাজনীতির প্রতি যেই বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, সেটা হতো না। সংস্কার শেষে এবারে বিপিএলটাই আশা করি রাজশাহী স্টেডিয়ামে এবারে বিপিএলের কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারবো। সিটি গ্রুপ বর্ষসেরা প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৪ এর বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন ঋতুপর্ণা চাকমা। শনিবার রাজধানীর একটি হোটেলে ২০২৪ সালের কৃতীদের হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরার পুরস্কার। ২০২১ সাল থেকেই এই পুরস্কারের পৃষ্ঠপোষক হিসেবে আছে সিটি গ্রুপ। প্রখ্যাত দাবাড়ু রানী হামিদের কাছ থেকে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার গ্রহণ করেন ঋতুপর্ণা চাকমা। এছাড়া বর্ষসেরা রানার আপ হয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, দ্বিতীয় রানার আপ তাসকিন আহমেদ। এছাড়া ২০২৪ সালে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার তহুরা খাতুন। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দাবাড়ু মনন রেজা। সবচেয়ে বেশি ৩১ উইকেটও তার দখলে। পাকিস্তানকে টানা ২ ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশকে নিয়ে বেশ আশাবাদী নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ। জাতীয় দলের পাশাপাশি বয়স ভিত্তিক দলের সাফল্যে উচ্ছ্বসিত তিনি। সাফল্যের মূল কারণ হিসেবে জানালেন মেয়েদের ফুটবলের শক্তিশালী পাইপলাইনের কথা। আমি অনূর্ধ্ব-২০ দল নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আমার টিমের জন্য আমার যাওয়ার আগে যেটা বলার ছিল যে তোমরা ম্যাচ বাই ম্যাচ জিতবে এবং কম্পিটিটিভ ম্যাচ খেলেই জিতবে, এবং আপনারা দেখেছেন এবং ডে 1 থেকে তারা সেটার ধারাবাহিকতা বজায় রেখেছে। লাওসকে খুব ভালোভাবে হারিয়েছে। একইভাবে আপনারা কালকে দেখেছেন যে তিমুরের সাথে কালকে ছিল, সেখানেও তারা ৮-০ গোলে জিতেছে। আমার বিশ্বাস যে কালকে একটা অঘটন ঘটবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে টি-20 ও ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ১০ আগস্ট থেকে শুরু ৩ ম্যাচের টি-20 সিরিজ। এরপর রয়েছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-20 দল থেকে বাদ পড়েছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, কুপার কনলি ও জেভিয়ার বার্টলেট। দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার মিচেল ওয়েনো, ফাস্ট বোলার ল্যান্ড মরিস। এছাড়া দলে ফিরেছে ট্রাভিস হেড ও জস হ্যাজেলউড। পিঠের ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ম্যাট শর্ট। বিশ্রামে থাকবেন প্যাট কামিন্স ও ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্নাস লাবুশেনও থাকছেন ওয়ানডে দলে। টি-20 সিরিজের প্রথম 2টি ম্যাচ হবে 10 ও 12 আগস্ট ডারউইনে ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 16 আগস্ট কেয়ার্নসে।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।